আমি তখন থাকি মির্জাপুর স্ট্রিটের এক মেসে। 1948 সালের কথা বলছি। বিএ পাস করে সুরমা মেলে শিলচর থেকে এসে নেমেছি শিয়ালদা। তখনও ঠিক জানি না কোথায় উঠব। এমএ পড়ার ইচ্ছে, পাকাপাকি থাকার তেমন জায়গা নেই। হঠাৎ মনে পড়ল আমার পিস্তুতু দাদার এক মেসের কথা। ওরা কয়েকজন মিলে সেই মেস চালান। যেমন ভাবা তেমন কাজ। একটা রিক্সা ডেকে টিনের সুটকেস আর 17 ইঞ্চি বাঁধা বিছানা নিয়ে হাজির হলাম 51 নম্বর মির্জাপুর স্ট্রিটের ওই মেসে। ওখানেই ছিলাম মাস কয়েক। 5 মিশালি লোক, পড়ুয়া, চাকুরে, বেকার, সব রকম ব্যাচেলারের ভিড়। আমার দাদার আদেশ পেয়ে একটা ছোট্ট ঘরের মেঝেতে বিছানা পেতেছিলাম। ওই ঘরে আছেন তক্তপোষে 2 জন, মেঝেতে আর একজন। তক্তপোষের বাসিন্দাদের চার্জ একটু বেশি। বাড়ির দোতলার আরও গোটা 5 ঘর মিলিয়ে জমজমাট এই আড্ডাখানা। একতলায় বাথরুম, রান্নাঘর। সেই মেসে বেশ ভালোই ছিলাম। একটু নোংরা এই যা। ইউনিভার্সিটি খুব কাছে, সোজা হেঁটে হলেই হলো। খেয়ে দিয়ে ক্লাসে চলে যাই। রাত্রে আড্ডা টাড্ডা মেরে ফিরতে ফিরতে রাত 9টা হয়ে যায়। মেসে তখনও হই হুল্লা চলে। এক ঘরে একজন গিটার বাজাচ্ছেন, অন্য ঘরে প্লাসের তাস নিয়ে বসে আছেন গম্ভীর মুখে 7-8 জন। একজন পেটাচ্ছেন তবলা, একজন পড়ছেন স্টেটম্যানের অ্যাপয়েন্টমেন্ট কলাম। তাই সবারই পরনের লুঙ্গি গেঞ্জি, সর্বত্র একটা ঢিলে ঢালা ভাব। মেসের রান্না 10টার আগে নামে না। যারা বিকেলে পয়সার অভাবে টিফিন খেতে পারে না, ঠাকুরকে তাগাদা দেয় তাড়াতাড়ি ভাত মাছের ঝোল নামাতে। চিৎকার পারে, কালী হলো। কালী অন্য কোথায় যেন চাকরি করে। লম্বা, কালো, সুটকি মার্কা চেহারা। চাকরিতে যাবার আগে রান্না নামায়, বিকেলে ফিরে আবার রান্না বসায়। কথা কম বলে, কাজ আস্তে করে। রান্না নামলে এনামেলের থালা বাটিতে 3-4 ব্যাচে খাবার দেয়। কালীর অ্যাসিস্ট্যান্ট গজেন এঁটো সাফ করে বাসন মাজে, সব ঝাঁট দেয়, পয়সা চুরি করে। সেই কালী আর গজেন একদিন না বলে কয়ে চলে গেল। অন্য কোথাও বোধহয় বেশি পয়সার চাকরি জুটেছে। আমরা পড়লাম মুশকিলে। রাঁধবে কে, বাড়বে কে? 2-3 দিন চলল বাইরের হোটেলে খেয়ে। কিন্তু একটা পাকা ব্যবস্থা না হলে মেস ছাড়তে হবে। হোটেলের পয়সা জোগাবে কে? মেসে দুবেলা খাওয়া খরচ মাসে 25 টাকা। হোটেলে খেলে 7 দিনেই ফতুর। খাদ্য চিন্তায় আমরা যখন উদ্ভ্রান্ত, তখন পরিত্রাতা হিসাবে হাজির হলো মাঝ বয়সী একটি লোক। বলল রান্না জানে, চাকরি চায়, বাজার করতে পারবে, বাসন মাজতে পারবে, মাছ মাংস ডিম এনে রাঁধবে যেন অমৃত। মেসের ম্যানেজার দুর্গাদাস রাহা ওরফে ভুটুবাবু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন রনেন বাগচি, এবং আমার দাদা ঋষিকেশ নন্দী তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। লোকটা এমন অদ্ভুত, কত মাইনে জিজ্ঞেস পর্যন্ত করল না। গায়ে আধ ময়লা হাফ শার্ট, পরনে ছেঁড়া ধুতি, খোঁচা খোঁচা ঝুল, তোবড়ানো গাল, বেটে খাটো কালো পানা চেহারা, হাতে এবং গালে গলায় পোড়ার দাগ, ঝলসে গেলে যেমন হয়। মাথার চুল লালচে লালচে। নাম বললে প্রভাকর, প্রভাকর জানা। বয়স 40-42 হবে। তা প্রভাকর কাজে লেগে গেল। তার একটি শর্ত, রাত 10টার পর কোনো কাজ করবে না। ভালোই হলো, শোবার জায়গা দিতে হবে না, আর 10টার পর কোনো দরকারও নেই তার। লোক যে পাওয়া গেছে তাই ঢের। প্রভাকর দারুণ চটপটে। বাজার করতে সময় লাগে না, রান্না করতে সময় লাগে না, পয়সা চুরি করে না, কখনো খায় কেউ জানে না।
কথা পারতপক্ষে বলে না এবং যে যা ফরমাস করে ঝড়ের বেগে এনে দেয়। সিগারেট চাই, 2 মিনিটেই এসে যায়। চা আনতে হবে, 1.5 মিনিটে হাজির করবে। অদ্ভুত কাণ্ড। তাছাড়া এত দ্রুত বাজার যে কি করে করে ভেবে পায় না। কাছেই বৈঠকখানা বাজার, যায় আর আসে। সব টাটকা জিনিস, দামও যেন সস্তা। রান্নার হাতও ভালো। 3-4 পদ রাঁধতে 20-25 মিনিট লাগে। তবে মজার ব্যাপার হলো রান্নার সময় সে ভেতর দিকে দরজায় খিল দিয়ে দেয়। তা দিক বাতিক হয়তো, এত কম বেতনে এমন কাজের মানুষ মিলবে না। ভাগ্যিস কালিয়ার গজেন কেটে পড়েছে, নইলে প্রভাকরের দেখা মিলত না। প্রভাকরের একটি দোষ, সন্ধে হলে যাই যাই করে। কিন্তু মেস বাড়িতে তা কি সম্ভব? রান্না বান্না ছাড়া ভাই ফরমাস কত। প্রভাকর বলে, তা বাবু কাল সকালে এনে দিলে হয় না? পান, সিগারেট, চা, টুথপেস্ট, ওষুধ যা চাইবেন। ভুটুবাবু বললেন, ব্যাপার কি বলো তো? কাজ করছো ঠিকই, কিন্তু ধরন ধারণ যেন কি রকম। সরলশীল বলল, যা বলেছেন ভুটুদা। সেদিন পূরবী সিনেমার ম্যাটিনি শোয়ে 2টো টিকিট কাটতে দিলাম। আমি আর বিমান যাব। বেটা যেতে না যেতেই আবার চলে এলো, হাতে 2খানা টিকিট। দিনেন পুরস্কার তো বলল, আপনি কি বলতে চান প্রভাকর, জাদু জানে? সরলে সরল জবাব, জাদু ফাদু বুঝি না। ওর ঝটফট কাজ করা দেখে কেমন যেন খটকা লাগে। এতজনের এত বাসন নিমেষে মেজে ফেলে, যেন ওয়াশিং মেশিন। আরে দূর, রামদাস সেন বলেন, খটকা আবার কি? কাজের লোক, দৌড়ে যায় দৌড়ে আসে। ভুটুবাবু বললেন, আরে বাবা, কাজ যদি তাড়াতাড়ি করে তোমাদের তাতে কি? তোমাদেরই তো ভালো। আমি তো খুশি, প্রভাকর আসার পর বাজার খরচ একেবারে কমে গেছে। আগের লোকরা ঠকাতেও প্রভাকর বাজার দরের চেয়ে কম দাম আনে। অর্থাৎ প্রভাকর বহাল তবিয়তে থেকে গেল। ভোর 5টার আগে আসে, সন্ধ্যার সময় চলে যায়। রান্না বান্না, পরিবেশন, বাসন মাজা কখন যে করে টেরই পায় না। মেসের জীবনযাত্রাও সাবেকি চালে চলছে। গান বাজনা, তাস খেলা, আড্ডা, পরনিন্দা ঘরে ঘরে। প্রভাকরের রকম সকম গা সহায় হয়ে যায়। একদিন জিজ্ঞেস করলাম, প্রভাকরদা, রাত্রিবেলা কোথায় চলে যাও? প্রভাকর মুচকি হাসে, জবাব দেয় না। আমি নাছোড় বান্দা, আবার জিজ্ঞেস করি, তুমি থাকো কোথায়? বাড়িতে কে কে আছে? কাছে থাকো নিশ্চয়ই, নইলে ভোর 5টার আগে তৈরি হয়ে আসো কি করে? তোমার দেশ কোথায়? অন্য কোনো প্রশ্নের জবাব না দিয়ে প্রভাকর শুধু বলল, মেদিনীপুর, দাঁতনের কাছে। তোমার গা পুড়লো কি করে? কোনো উত্তর নেই। প্রভাকর বাসন মাজতে চলে যায়। এমন নিরুত্তাপ লোকের সঙ্গে কাহাতকার গল্প করা যায়? রহস্যের যে গন্ধ পাচ্ছিলাম তার সমাধান করা গেল না। অদ্ভুত চরিত্রের লোকটা অদ্ভুতই থেকে গেল। মেজবাড়িটা 3 তলা, 2তলায় আমরা, 3 তলায় নীলরতনের মানে সেকালের ক্যাম্বেলের কিছু ছাত্র থাকে। মির্জাপুর স্ট্রিটের সব বাড়ি ঘিঞ্জি, 51 নম্বর ব্যতিক্রমও নয়। হাওয়া বাতাস কদাচিৎ আসে, ওই হট্টগোলও প্রচুর। তখন অবশ্য ওই রাস্তায় ট্রাম লাইন ছিল না, বাস টাসও যেত না। বাড়িটার গায়েই পাঁচু খানসা মালেন না কি যে একটা যেন, সরু কানাগুলি, দুপাশে বাড়ি, একেবারে অন্ধকূপ। গলিতে বাতাস দূরে থাক, আলো পর্যন্ত ঢোকে না। একটিমাত্র সরল চিহ্ন, গলির আবর্জনার গা ঘেঁষে ওঠা এক লম্বা বেলগাছ। মেজবাড়ির ছাদ ছুঁই ছুঁই করছে। একটা ডাল এই বাড়িতে, আর একটা পাশের বাড়িতে। ছাদে লোকজন কেউ যায় না, যাবেই বা কেন? যেমন নোংরা তেমনই চাপা। একমাত্র রনেন বাগচি মাঝে মাঝে যান রাতে খাওয়ার পর পায়চারি করতে। আমি কোনো দিন যাইনি ছাদে। সময় কোথায়?
ক্লাস, আড্ডা, সিনেমা দেখা নিয়ে সারা দিন কাটে। রাত 9টা নাগাদ মেসে ফিরে খেয়ে দিয়ে ঘুম। প্রভাকর আছে, আমরাও সুখে আছি। তার কাজের ধরন ধারণ, আসা যাওয়া নিয়ে যে খটকা, তাও আর নেই। রহস্য বললেই রহস্য, নইলে কিছুই না। তাছাড়া প্রভাকর তো কোনো ক্ষতি করছে না। কথা কম, কাজ বেশি, স্লোগানটা সে মনে প্রাণে মানে। কিন্তু সব ওলটপালট হয়ে গেল একদিন রাতে। রনেন বাগচি হাঁপাতে হাঁপাতে ছাদ থেকে নেমে গোঁ করতে লাগলেন সিঁড়ির কাছে। মৃগী রোগ নাকি? তিনতলা থেকে ছাদ তো ডাক্তারদের ডাকা হলো। তারা বলে, দেখুন ভয়টাই পেয়েছেন, মৃগী বলে তো মনে হচ্ছে না, আপাতত বিছানায় শুইয়ে দিন, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। প্রভাকরের চেয়েও বেশি রহস্যজনক মনে হলো রনেন বাগচিকে। ব্যাপারটা কি? মাঝে মাঝে ছাদে একা যান, ফিরে আসে, গিটার বাজান, শুয়ে পড়ে। চিন্তিত মুখে পরামর্শ সভা বসলো মেসের বাসিন্দাদের। নানা মুনির নানা মত। কেউ বললেন মৃগী, কেউ বললেন হার্ট অ্যাটাক, কেউ বলেন বদহজম, কেউ বলেন ভূতের ভয়। শেষের কারণ নিয়ে অনেকক্ষণ আলোচনা চলল। ভটুবাবু বলেন, আজ 7 বছর আমি আছি এই মেসে, কই ভূত তো দেখিনি। না না, বাজে কথা। কমলবাবু বললেন, এত গবেষণার কাজ কি? কাল সকালেই রনেনের কাছ থেকে সব জানা যাবে, ভূত না অন্য কিছু। বিমান বললে, আমার আবার ভূতের ভয় বড় বেশি। শিলংয়ে আমাদের বাড়ির বেলগাছে বোম্বই দৈত্য থাকতো। ভুটুবাবুর ছোট ভাই নেপাল রাহা, পালোয়ানি চেহারা, বললেন, চল না যাই, ছাদটা দেখে আসি। কেউ রাজি হলো না। এত রাত্রিরে কি দরকার, কাল সকালে ভেবেচিন্তে যাওয়া যেতে পারে। পরদিন রনেন বাগচির ঘুম ভাঙল 9টা নাগাদ। কিন্তু এইদিকে আর একটা ব্যাপার নিয়ে হুলস্থুল কাণ্ড চলেছে। গত 3 মাস যা হয়নি তাই হয়েছে। প্রভাকর আসেনি। বাজার করবে কে, রাঁধবে কে? এমনটি তো আগে হয়নি। নাকি প্রভাকর অসুখে পড়ল? কোথায় থাকে কেউ জানে না, কোনো দিন বলেনি, নইলে খোঁজ নেওয়া যেত। রহস্য ঘনীভূত হলো রনেন বাবুর কথা শুনে। যখন ঘুম থেকে উঠলেন তখনও মুখে সন্ত্রস্ত ভাব, এলোমেলো চেহারা। প্রথমে চুপচাপ, তারপর ভটুবাবুর জেরার চাপে বললেন, প্রভাকর বলেই চুপ, বলেই গুঁগো। মহা মুশকিলে পড়া গেল। ভটুবাবু বিছানায় বসে জেরা করছেন, আমরা 10-12 জন ঘিরে দাঁড়িয়ে আছি। গোগো থামতে আবার প্রশ্ন। প্রভাকর বলে, থেমে গেলে কেন, কোনো দরকার আছে? কিন্তু সে আজ আসেনি। রনেনবাবু আঁতকে উঠে বললেন, না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, ও মানুষ নয়, ও মানুষ নয়। আবার হেয়ালি? ভটুবাবু দিলেন 3 ধমক, বললেন, দাও ওকে হাসপাতালে পাঠিয়ে। রনেনবাবু একটু সম্বিত ফিরে পেয়ে বললেন, আমি হাসপাতালে যাব না, এই মেস ছেড়ে চলে যাব। কেন কেন? একসঙ্গে 10-12টি গলার কোরাস। রহস্যে আরো ঘনীভূত। রনেনবাবুকে চেপে ধরা হলো। অবশেষে সবাইকে চমকে দিয়ে ভাঙা ভাঙা গলায় বললেন, আমি বেঁচে আছি তো? তার মানে? ভুটুবাবু এবার রেগে গিয়ে বললেন, তোমার সঙ্গে ইয়ার্কি মারতে আমরা আসিনি রনেন। মেস ছাড়তে চাও ছাড়ো, কিন্তু ফাজলামো করো না। প্রভাকর মানুষ নয় তো কি? রনেন বাগচি 2 চোখ কপালে তুলে একটিমাত্র শব্দ উচ্চারণ করলেন, ভূত। ভূত? এবার আমাদের ভিমরি খাবার পালা। ফুটুবাবু বললেন, আবার ফাজলামো? এই বাড়িতে কোনোদিন কেউ ভূত দেখেনি, যদিও বা থেকে থাকে। রনেনবাবু কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে বললেন, ভাই সব, আমি ফাজলামো করছি না। ছাদে একমাত্র আমিই যাই মাঝে সাঝে, কোনো দিন কিছু ঘটেনি। কাল রাত্রে জ্যোৎস্না নেমেছে দেখে ছাদে উঠেছিলাম একটু পায়চারি করতে।
গিয়ে দেখি রনেনবাবু থেমে গেলেন। আশ্চর্য লোকটা, কি দেখলেন বলবেন তো? ছাদে গিয়ে কি দেখলেন সবার প্রশ্ন। যা দেখলাম, রনেনবাবুর জবাব বললে বিশ্বাস করবে না। আবার বিরতি, আবার বিরক্তি। রামদাসবাবু বললেন, বিশ্বাস করা না করার পরের কথা, এখন সব খুলে বলুন। খুলে বলার কিছু নেই ভাই, আমি আর এই মেসে থাকছি না। রনেনবাবু উঠে জিনিসপত্র গোছাতে শুরু করলেন। বোঝো ঠেলা, এমন লোকের পাল্লায় মানুষ পড়ে। আমরা ওকে ছেড়ে যে যার কাজে চলে যাব ভাবছি, এমন সময় বেডিং সুটকেস ঠিকঠাক করে মেসের পাওনা মিটিয়ে দিয়ে রনেনবাবু বললেন, সাবধানে থেকো সবাই। আরে মোলো যা, নেপালবাবু ধমক দেন। খুলে বললে না কিছুই, কেবল হেয়ালি করবে, যত সব। ওদিকে প্রভাকরও আসেনি, কি যে হবে। রনেনবাবু বললেন, তবে শোনো, ওই প্রভাকর কি? প্রভাকর মানুষ নয়, ভূত। ভূত? হ্যাঁ ভাই, আমি কাল ছাদে গিয়ে দেখি বেলগাছের এক ডালে পা ঝুলিয়ে বসে আছে প্রভাকর, অন্য ডালে পা ঝুলিয়ে ঘোমটা পড়া একটি মেয়ে। এমন ভাব যেন রসালাপ করছে। শাঁকচুন্নি না পেতনি? আমার জিজ্ঞাসার জবাবে খেলাম সকলের ধমক। রনেনবাবু বললেন, ওসব কিছু জানি না, স্পষ্ট দেখলাম এক ডালে আমাদের প্রভাকর, অন্য ডালে সাদা শাড়ি পরা একটি মেয়ে জ্যোৎস্নায় ফটফট করছে। মনে হলো দুজনে গল্প করছিল, আমাকে দেখে দুজনেই হাওয়া, দুটো ডালই খালি। রনেনবাবু থামতেই কয়েকজন দৌড়ে গিয়ে বেডিং বাঁধতে লাগলো, মেস ছাড়বে। আমরা দু একজন তখনও দাঁড়িয়ে। আমি বললাম, পারলৌকিক প্রেম, এ তো স্বর্গীয়। নেপালবাবু বললেন, গাঁজাখুরি। ভুটুবাবু বললেন, রনেন, তোমার মাথায় গন্ডগোল হয়েছে। সে যাই হোক, রনেনবাবু আর আরো একজন মেস ছাড়লো সেদিনই। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। একদিকে কাজের লোক নেই, অন্যদিকে ভূতের ভয়। যে কোনো কারণেই হোক এখানে থাকা চলবে না। ভুটুবাবু বেরোলেন কাজের লোকের সন্ধানে, আমি বেরোলাম ক্লাসে। দুপুরের খাওয়া সারলাম একটা পাইস হোটেলে, কল্যাণ হোটেল না তরুণী হোটেল কি যেন। রাত্রেও বাইরে খেয়ে ফিরলাম। জোর করে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আদায় করেছিলাম। রাত্রে ফিরে শুনি প্রভাকর আর আসেনি, নতুন কাজের লোকও পাওয়া যায়নি। রনেনবাবুর বেলগাছে প্রভাকরকে দেখা এবং প্রভাকরের না আসা দুটো একসঙ্গে মেলালে ভয় পাবারই কথা। তাহলে এতদিন আমাদের রান্না বান্না করেছে, ভাই ফরমাস খেটেছে একটা ভূত। রাত্রে ঘুম হলো না, স্থির করলাম আমিও মেস ছাড়বো। ভূতের হাতের রান্না, না জানি কি না অঘটন ঘটে গেছে পাকস্থলিতে। ভুটুবাবু অবশ্য বললেন, সব বাজে কথা, ভূতের নামগন্ধ নেই, প্রভাকরের না আসাটা অন্য কারণে। মেদিনীপুরের লোকেরা এরকমই করে থাকে। ভুটুবাবুর আশ্বাস বাণীতে আমরা তেমন ভরসা পেলাম না। মেস ছাড়াই ভালো। রনেনবাবু একটু হয়তো বাড়িয়ে বলছেন, কিন্তু হতেও তো পারে। প্রভাকরের চাল চলন তো সত্যি কেমন ছিল, খাটতো ভূতের মতোই। তবে বেলগাছের ডালে বসে প্রেমালাপ করার ঘটনা সত্যি না হয় সম্ভব। ওটা রনেনবাবুর দৃষ্টিভ্রম কিংবা মেস ছাড়ার অজুহাত। প্রভাকর চলে যাওয়ার দিন চার পর আর একটা কাণ্ড ঘটে গেল। সার্কুলার রোডের আমজাদিয়া হোটেলের সামনে রাস্তায় একটা লোক এদিক ওদিক তাকিয়ে ঘোরাফেরা করছিল। ভুটুবাবু তাকে ধরে নিয়ে এলেন, যদি কাজ করে। গরজ বড়ই বালাই, সে বললে কাজ খুঁজতে সে বেরিয়েছে। ভুটুবাবু তাকে বহাল করে দিলেন, জিজ্ঞাসাবাদ না করেই। নাম বললে দিবাকর। সে প্রভাকরের মতোই চটপটে না, রান্না করতে সময় লাগে, বাজার করতে সময় লাগে, ভাই ফরমাস খাটতে চায় না। বাধ্য হয়ে বাসন মাজা ও ঘর ঝাঁট দেওয়ার জন্যে আর একজন লোক রাখতে হলো। একদিন আমরা বড় ঘরটায় আড্ডা মারছি। যারা পালালেন তাদের জায়গায় নতুন লোক নেয়াই আলোচ্য বিষয়।
এমন সময় কাজের লোকটা কাঁচুমাচু করে ভুটুবাবুর সামনে এসে দাঁড়ালো, বলল, বাবু, দুদিনের ছুটি চাই, দেশে যাব। আসতে না আসতেই ছুটি? ভুটুবাবুর রায় হবে না। সে বললে, যাবো আর আসবো। নেপালবাবু বললেন, অতি কষ্টে তোমাকে পাওয়া গেছে, আর আসবে না গেলে। ভুটুবাবু বললেন, দেশ কোথায়? আগে মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? আগে দাঁতনের কাছে। তোমার নাম তো দিবাকর, পদবী কি? আগে দিবাকর জানা। ভুটুবাবু তড়াক করে লাফিয়ে উঠলেন, অদ্ভুত মিল! প্রভাকরের বাড়িও ছিল মেদিনীপুরের দাঁতনের কাছে। প্রভাকর জানা এবং দিবাকর জানা। ভুটুবাবুই জিজ্ঞেস করলেন, আচ্ছা দিবাকর, প্রভাকর জানা বলে কাউকে চেনো? কোন প্রভাকর জানা? আরে ধুত্তেরি, আমি কি 40টা প্রভাকর জানাকে জানি নাকি? দাঁতনে বাড়ি। তা আগে আমার এক দাদার নাম ছিল প্রভাকর, সে তো মারা গেছে বছরখানেক আগে। দাদাকে আপনারা চিনলেন কি করে? আমরা সত্যি সত্যি আঁতকে উঠলাম। ভুটুবাবু শুধু মরিয়া হয়ে জিজ্ঞেস করলেন, সত্যি বলছো তো? আমাদের এখানে কাজ করতো যে প্রভাকর, তার হাতে পায়ে পোড়া দাগ ছিল। দিবাকর এবার ভালোভাবে মুখ খুলে বলল, তাই হবে আগে। সে বড় অদ্ভুত ব্যাপার। দাদা যখন মারা গেল, আমরা গাঁয়ের শ্মশানে নিয়ে গেলাম। নিশুতি রাত, সব অন্ধকার, শুধু চিতার আলো। চিতার মাঝখানে শুয়ে সবে আগুন ধরিয়েছি, তারপরে সব গন্ডগোল হয়ে গেল। দাদার বেটা মানে আমার ভাইপো স্নেহাকর বললে, কাকা কাকা, বাবা নাই। আরে বাবা নাই সে তো আমরা সবাই জানি, তার জন্য তো শ্মশানে আসা। সে বলল, না কাকা, বাবা চিতায় নাই। সত্যি দেখি দাদাকে দেখা যাচ্ছে না। শ্মশান বন্ধুরাও ভালো করে দেখলো, স্নেহাকর ঠিকই বলেছে, দাদা নাই। তখনও আগুন পুরো ধরেনি, তারই মধ্যে দাদার লাশ হাওয়া। ভয় পেয়ে আমরাও হাওয়া হয়ে গেলাম, কিন্তু সেটা কি করে হবে বাবু? দাদা যে মরেছে তাতে কোনো ভুল ছিল না। ডাক্তারবাবু 2 টাকা নিয়ে সার্টিফিকেট দিয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না দাদা এখানে কাজ করে কি করে। আর কোনো জিজ্ঞাসাবাদ না করে ঘর থেকে আমরাও হাওয়া হয়ে গেলাম। কারো মুখে একটিও কথা নেই। আমি আরো কয়েকজন বেডিং বাঁধতে শুরু করলাম। বুটুবাবু দিবাকরকে ছুটি দিলেন কিনা খোঁজ নিয়ে গুড বাই বলে আবার রিক্সাতে উঠলাম। 51 নম্বর মির্জাপুর স্ট্রিট থেকে সোজা 5 নম্বর মধুগুপ্ত লেনে। সেখানে দেবব্রত পালিত বলে আমার এক বন্ধু থাকে। সেখানে দিন 2 থেকে আবার একটা মেসে। মানিকতলার খালপাড়ে 2 নম্বর মতিলাল মিত্র লেনে। বাপ্পা, সেদিনের কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। কিন্তু আজও বুঝতে পারছি না চিতা থেকে মরা পালাতে পারে কিনা, এবং কোনো মৃত ব্যক্তি আবার দেহ ধরে সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারে কিনা। মনোজিৎ বলল, গুল হলে সবই সম্ভব। আমি বললাম, বিশ্বাস করো মনোজিৎ, আমি একদম বাড়িয়ে বলছি না। তবে হ্যাঁ, রনেন বাগচি আর দিবাকর জানার স্টেটমেন্ট যদি গুল হয়, তাহলে সবই গুল। ধন্যবাদ। গল্পটি শোনানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তুচ্ছ।